হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের নাম শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। পাবলো ছিল পৃথিবীর সবচেয়ে বড় মাফিয়া। ড্রাগসের ব্যবসা করে যে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের মধ্যে থেকে একজন হয়ে ওঠে। আর পাবলোকে এই কাজটা করতে সাহায্য করেছিল একজন আমেরিকান পাইলট, যে নিজের চাকরি সূত্রে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় বেআইনিভাবে পাবলোর এই ড্রাগসগুলোকে পাচার করত। কিন্তু এই কাজগুলো করার সময় সে বহুবার পুলিশের কাছে ধরা পড়ে যায়। এমনকি একবার তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে নিজের প্লেনটা আকাশ থেকে রাস্তার মাঝখানে ক্র্যাশ ল্যান্ড করিয়ে দেয়। আর এত কিছুর পরেও সে প্রত্যেকবার খুবই চালাকির সাথে পুলিশের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতো। আর এইভাবেই পাবলোকে সাহায্য করতে করতে সে নিজেও খুবই অল্প সময়ের মধ্যে কোটি টাকার মালিক হয়ে ওঠে। একটা সময় সে এতটাই বড়লোক হয়ে গেছিল যে তার কাছে টাকা রাখার জায়গার অভাব হচ্ছিল। আর এটা কোনো কাল্পনিক কাহিনী নয়। 2017 সালে মুক্তি পাওয়া এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম আমেরিকান মেড। অ্যাকশন ক্রাইম ক্যাটাগরির এই সিনেমার IMDb রেটিং 7.1। তো গল্পটা শুরু হয় 1978 সালে আমেরিকা থেকে। এখানেই আমরা ব্যারি সিল নামের এই পাইলটকে দেখতে পাই। ব্যারি খুবই ভালো আর দক্ষ একজন পাইলট ছিল। আর বিগত বেশ কিছু বছর ধরে ও TWA নামে আমেরিকার সবচেয়ে বড় একটা এয়ারলাইন কোম্পানিতে চাকরি করছিল। নিজের এই কাজের সূত্রে ব্যারিকে মাঝে মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আসা করতে হতো। আর সেই সুযোগেই ও সিগারেটের স্মাগলিং করতে শুরু করে। ও এক দেশ থেকে সিগারেট কিনে সেটাকে বেআইনিভাবে অন্য দেশে পাচার করত। এইভাবে ও নিজের চাকরির পাশাপাশি একটু বেশি টাকা উপার্জন করতে শুরু করে। কিন্তু বেশ কিছু মাস চলার পরে ওর এই বেআইনি কাজের খবরটা একজন CIA এজেন্ট জানতে পারে। CIA হলো আমেরিকার একটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একদিন এয়ারপোর্ট থেকে বাইরে বেরোনোর পর মন্টি নামের একজন CIA এজেন্ট ব্যারির সঙ্গে দেখা করে ওকে বলে, তুমি যে বেআইনিভাবে সিগারেট পাচার করার কাজ করছো সেই ব্যাপারে আমি সবকিছুই জানি, কিন্তু তুমি চিন্তা করো না, এই ব্যাপারে আমি পুলিশকে কিছুই জানাবো না। আসলে আমি বেশ কিছুদিন ধরেই তোমার মতন একজন ভালো আর দক্ষ পাইলটকে খুঁজছিলাম। এখন আমি চাই তুমি নিজের চাকরি ছেড়ে দিয়ে আমার সাথে কাজ করতে শুরু করো। যদিও প্রথমের দিকে এই কথাগুলো শুনে ব্যারি কোনোভাবেই নিজের দোষগুলো স্বীকার করতে চাইছিল না, কিন্তু পরে ও নিজের সমস্ত দোষ স্বীকার করে মন্টির সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর মন্টি ওকে নিজের সাথে করে এয়ারপোর্টের একটা প্রাইভেট হ্যাঙ্গারে নিয়ে আসে। হ্যাঙ্গার হলো সেই জায়গা যেখানে ছোট ছোট প্লেনগুলোকে রাখা হয়। এখন মন্টি ওকে খুবই আধুনিক ছোট্ট একটা প্লেন দেখিয়ে বলে, এই প্লেনের নিচে বেশ কিছু ক্যামেরা লাগানো আছে, আর তোমাকে এই প্লেনটা নিয়েই আমাদের আশেপাশের বেশ কিছু দেশে থাকা টেররিস্ট আর আমাদের দেশের বিরোধী বেশ কিছু সংস্থার গোপন ঠিকানার ছবি তুলে আনতে হবে। এই কাজের জন্য তোমাকে অনেক টাকা দেওয়া হবে, কিন্তু শর্ত হলো এই কাজের ব্যাপারে তুমি কখনো কাউকে কিছুই বলতে পারবে না। তোমাকে CIA এর একজন গোপন এজেন্ট হয়ে কাজ করতে হবে। এমনকি আমি ছাড়া CIA এর অফিসের বাকি কেউই জানবে না তুমি আমাদের হয়ে কাজ করছো। আসলে এই সময় রাশিয়া আর আমেরিকার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল। এই সময় এই দুটো দেশ যেভাবেই হোক একে অপরকে হারাতে চাইছিল। এই সময় আমেরিকাকে হারানোর জন্য রাশিয়া সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশের অনেক জঙ্গি সংস্থাকে সাহায্য করছিল, আর CIA সেই সমস্ত জঙ্গি সংস্থাগুলোকে পুরোপুরি নষ্ট করে দিতে চাইছিল। সেজন্য এখন ব্যারির কাজ ছিল ওর প্লেনে করে এই সমস্ত জঙ্গি সংস্থার ঠিকানা আর ওদের আশেপাশের সমস্ত এলাকার ছবি তুলে আনা। এখন একটু ভাবনা চিন্তা করার পর ব্যারি এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। আর পরের দিনই ও TWA তে নিজের কমার্শিয়াল পাইলটের চাকরি ছেড়ে CIA এর সঙ্গে কাজ করতে শুরু করে দেয়। এরপর থেকে ব্যারি CIA এর অর্ডার অনুযায়ী সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেখানে থাকা সমস্ত টেররিস্ট সংস্থার ছবি তুলতে শুরু করে। ব্যারি নিজের প্লেনটা খুব কম উচ্চতা দিয়ে উড়াতো, যে কারণে ও খুব ভালো ভালো ছবি তুলতে পারত। কিন্তু এই একই কারণেই মাঝে মধ্যে নিচের থেকে জঙ্গিরা ওর প্লেনের ওপরে অনেক গুলি চালাতো। এদিকে ব্যারির এই ছবিগুলো CIA এজেন্টদের খুবই পছন্দ হয়েছিল, যে কারণে অফিসের মধ্যে সবাই মন্টির খুবই প্রশংসা করতে শুরু করে। কিছুদিন পর ব্যারির এই কাজে খুশি হয়ে মন্টি ওকে আরও একটা নতুন কাজ দেয়। এখন ওকে ছবি তোলার পাশাপাশি মাঝে মাঝেই পানামায় গিয়ে ওখানকার আর্মি জেনারেলের সঙ্গে দেখা করে ওনার কাছ থেকে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে ওনাকে আমেরিকান সরকারের তরফ থেকে বেশ কিছু জিনিস দিয়ে আসতে হবে। আসলে পানামার এই আর্মি জেনারেল টাকার বিনিময়ে নিজের দেশের সমস্ত গোপন তথ্য আমেরিকান সরকারের কাছে বিক্রি করে দিচ্ছিলেন। এরপর থেকে ব্যারি মন্টির কথা মতন এই কাজগুলোই করতে থাকে। ও বিভিন্ন নতুন নতুন জঙ্গি সংস্থার ঠিকানার ছবি তোলার সাথে সাথে পানামার ওই আর্মি জেনারেলের কাছ থেকেও ডকুমেন্টস নিয়ে আসার কাজ করতে থাকে। এইভাবে আস্তে আস্তে 2 বছর কেটে গিয়ে চলে আসে 1980 সাল। এরকমভাবেই একদিন নিজের কাজ করে ফেরার সময় ব্যারি কলম্বিয়ার একটা এয়ারপোর্ট থেকে নিজের প্লেনে ফুয়েল ভরছিল।
তখনই ওর সাথে দেখা করার জন্য ওখানে দুজন লোক চলে আসে। আর এখন ওরা দুজন ব্যারিকে ওদের গাড়িতে উঠে ওদের সাথে যেতে বলে। যদিও ব্যারি এই লোক দুটোকে চিনত না, কিন্তু ওই লোক দুটোর কাছে বন্দুক থাকার কারণে ব্যারি খুবই ভয় পেয়ে গিয়ে চুপচাপ ওদের গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পর ওরা দুজন ব্যারিকে একটা বিশাল বড় আর বিলাসবহুল বাড়িতে নিয়ে আসে। এই বাড়ির মধ্যেই জর্জ নামের একজন ব্যারির জন্য অপেক্ষা করছিল। এখন ব্যারি ওকে বলে, আপনার হয়তো কোনো একটা ভুল হয়েছে, আমি তো আপনাদের কাউকেই চিনি না, আপনার লোকজন হয়তো ভুল করে আমাকে এয়ারপোর্ট থেকে এখানে তুলে এনেছে। এই কথা শুনে জর্জ নামের ওই লোকটা বলে, না না, আমাদের কোনো ভুল হয়নি, আমরা আপনার সম্পর্কে সবকিছুই জানি। আপনার নাম তো ব্যারি সিল, আর আপনি সিআইএ এর হয়ে কাজ করেন, আর এই কাজের জন্য আপনি সপ্তাহে ৩-৪ বার সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশের ছবি তুলে আবার নিজের দেশে ফিরে যান। এই লোকটার কাছ থেকে ও সম্পর্কে এত কিছু শোনার পর ব্যারি খুবই অবাক হয়ে যায়। ও বুঝতে পারে এই লোকগুলো ও সম্পর্কে সবকিছুই জানে। সেজন্য এখন ও জর্জকে সমস্ত সত্যি কথা বলে দেয়। এরপর জর্জ একটা হেলিকপ্টারে করে ব্যারিকে নিজের গোপন ঠিকানায় নিয়ে যায়, যেখানে ওর আরো দুজন সঙ্গী ছিল, যাদের নাম কার্লস আর পাবলো এসকোবার। আর এদের তিনজনের এই গ্রুপটাকে বলা হতো মেডিলিন কার্টেল। এরা তিনজন ছিল কলম্বিয়ার সবচেয়ে বড় ড্রাগ স্মাগলার। এখন ওরা আস্তে আস্তে কলম্বিয়ার বাইরে বাকি অন্যান্য দেশেও নিজেদের ড্রাগস পাচার করতে শুরু করেছিল। আর এই ড্রাগস পাচারের কাজে সাহায্য করার জন্যই ওরা ব্যারিকে এখানে নিয়ে এসেছিল। ওরা বলে, তুমি যখন সিআইএ এর কাজ করার জন্য সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশে ছবি তুলতে আসবে, তখন ছবি তুলে এখান থেকে ফিরে যাওয়ার সময় তুমি প্লেনে করে আমাদের ড্রাগসগুলোকে এখান থেকে আমেরিকায় পৌঁছে দেবে। প্রতি কেজি ড্রাগস নিয়ে যাওয়ার জন্য আমরা তোমাকে $2000 করে দেব। এইভাবে তুমি নিজের কাজের বাইরেও অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবে। এই কথাগুলো শুনে একটু ভাবনা চিন্তা করার পর ব্যারি এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। কারণ যেহেতু এই প্লেনটা ও একাই চালাতো, তাই ওর ধরা পড়ার কোনো রকম চান্স ছিল না। প্রথমবারেই ব্যারি নিজের পুরো প্লেন ভর্তি করে 300 কেজি ড্রাগস নিয়ে আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ও যদি সফলভাবে এই কাজটা করতে পারে, তাহলে এর জন্য ওকে $6 লক্ষ দেওয়া হবে। এখন প্লেনের মধ্যে অতিরিক্ত ওজন হয়ে যাওয়ার কারণে সেটাকে চালাতে ওর খুবই অসুবিধা হচ্ছিল। প্রথমের দিকে এই প্লেনটা বেশ কিছু গাছের গায়ে ধাক্কা খেয়ে অলমোস্ট ক্র্যাশ করে যাচ্ছিল, কিন্তু ও কোনো রকমে সেটাকে নিয়ন্ত্রণ করে সুরক্ষিতভাবে নিজের দেশে ফিরে যায়। তারপর ও কথা মতন ওই ড্রাগসগুলোকে নির্দিষ্ট জায়গায় পৌঁছেও দেয়। এর কিছুদিন পর ব্যারি নিজের পাওনা টাকাগুলো নেওয়ার জন্য পাবলো এসকোবারের সেই বিশাল বাড়িতে পৌঁছে যায়। সেখানে পাবলো আর তার বন্ধুরা ব্যারির কাজের জন্য ওর ওপরে খুবই খুশি ছিল। এখন ব্যারিকে ওর পাওনা টাকা বুঝিয়ে দিয়ে আবার নতুন করে ড্রাগস নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু এসব কিছুর মধ্যেই ওখানে কলম্বিয়ান পুলিশরা চলে আসে, আর ওরা এই বাড়িটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। এখন ওরা পাবলো আর তার সমস্ত সঙ্গীদেরকে গ্রেফতার করে নেয়। আর সেই একই সাথে ব্যারিও ওখানে নিজের টাকার ব্যাগ সমেত পুলিশের কাছে ধরা পড়ে যায়। এখন জেলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাবলো আর তার সঙ্গীরা খুব সহজেই ওখান থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু ব্যারিকে ওই জেলের মধ্যেই আটকে রাখা হয়। পরবর্তীকালে মন্টি এই খবরটা জানতে পেরে ব্যারিকে বাঁচানোর জন্য চলে আসে। এখানে আসার পর মন্টি একটু রেগে গিয়ে বলে, আমি খুব ভালোভাবেই জানি তুমি ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছো, আর এই খবরটা আমার সাথে সাথে আমেরিকান পুলিশরাও জেনে গেছে। সেজন্য ওরা হয়তো কাল সকালেই তোমার বাড়িতে তল্লাশি চালাতে যাবে, আর তখন হয়তো তোমার বউ বাচ্চাকেও থানায় নিয়ে গিয়ে আটকে রাখা হবে। তাই এখান থেকে বেরোনোর পর তুমি নিজের পুরো পরিবারকে নিয়ে মিনা নামের একটা শহরে চলে যাবে। ওখানে তোমাদের থাকার জন্য আমি একটা বাড়ির ব্যবস্থা করেছি, আর ওই শহরে থাকলে তুমি পুলিশের হাত থেকেও সুরক্ষিত থাকতে পারবে। এখন কথা মতন ব্যারি ঠিক তেমনটাই করে। জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে ওর অনেক রাত হয়ে গেছিল, কিন্তু সেই রাতের অন্ধকারেই ও নিজের পুরো পরিবারকে নিয়ে মিনা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও ব্যারির স্ত্রী আর বাচ্চারা এই ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না যে কেন ওদেরকে বাড়ি ছেড়ে হঠাৎ করে অন্য জায়গায় যেতে বলা হচ্ছে। কিন্তু এখন ওরা ব্যারির কথা মতন কোনো রকমে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর যখন ওরা মিনা শহরে পৌঁছয়, তখন দেখা যায় এটা খুবই ছোট্ট একটা শহর, আর এখানে বেশিরভাগ জায়গায় ফাঁকা পড়ে আছে। এখানে খুব বেশি লোকজন থাকে না, আর সেই একই সাথে এখানে কোনো ভালো স্কুল, কলেজ বা শপিং মল কোনো কিছুই ছিল না। এখন ব্যারি নিজের পুরো পরিবারকে নিয়ে ওই শহরের বাইরে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা বাড়িতে চলে আসে। এখন ভিতরে ঢোকার পর দেখা যায় এই বাড়ির পরিবেশটা মোটেও ভালো ছিল না, আর এখানে থাকার মতন কোনো রকম সাধারণ সুযোগ সুবিধাটুকুও ছিল না। এখন ব্যারি নিজের স্ত্রী আর বাচ্চাকে নিয়ে ঘরে ঢোকার সাথে সাথেই ওদের বাড়ির বাইরে মন্টি চলে আসে। ও এখানে ব্যারিকে নিতে এসেছিল, সেজন্য এখন ব্যারি নিজের স্ত্রী আর বাচ্চাকে এইভাবে ফেলে রেখেই ওখান থেকে মন্টির সাথে বেরিয়ে পড়ে। এখন মন্টি ব্যারিকে নিয়ে পাশের একটা প্রাইভেট এয়ারফিল্ডে চলে যায়, যেখানে একটা বড় হ্যাঙ্গারের মধ্যে অনেকগুলো ছোট ছোট প্লেন রাখা ছিল।
মন্টি বলে, এখন থেকে এই পুরো এয়ারফিল্ডটাই তোমার, এটাকে শুধুমাত্র তুমি একাই ব্যবহার করবে। এরপর ও ব্যারিকে বেশ কিছু বাক্স দেখায়, যার মধ্যে অনেকগুলো AK-47 বন্দুক রাখা ছিল। এখন ব্যারিকে এই বন্দুকগুলো নিয়ে নিকারাগুয়া নামে সেন্ট্রাল আমেরিকার একটা দেশে গিয়ে সেখানকার স্বাধীনতা সংগ্রামীদেরকে এই বন্দুকগুলো দিতে হবে, যাতে এগুলোর সাহায্যে তারা রাশিয়ান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে পারে। আসলে আমেরিকা এভাবেই বিভিন্ন দেশের সংগ্রামীদের কাছে বন্দুক পাঠিয়ে সেখানে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছিল। এখন ব্যারি খেয়াল করে পাবলো ড্রাগ সাপ্লাই করে ও যে টাকাগুলো পেয়েছিল এখানে সেই টাকার ব্যাগটাও রাখা আছে। এখন মন্টি বলে, এখানে যে সমস্ত জিনিসগুলো রাখা আছে সে সবগুলোই তোমার, আর তুমি যদি আমার কথা শুনে কাজ করো তাহলে তোমার ভবিষ্যতের জীবনটা অনেক ভালোই কাটবে, কিন্তু তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে আবার ওই জেলে পাঠিয়ে দেব। এখন এই কথা শুনে ব্যারি আবার মন্টির সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর ব্যারি বেশ কিছুটা খাবার নিয়ে তাড়াতাড়ি করে নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফেরার সাথে সাথেই ওর স্ত্রী ওর ওপরে খুবই রেগে গেছিল, কারণ এই নতুন বাড়িতে আসার সাথে সাথেই ও নিজের স্ত্রী আর বাচ্চাকে এখানে একা রেখে চলে গেছিল। আর তাছাড়া এখানে ওদের প্রয়োজনের কোনো জিনিসপত্র ছিল না, যে কারণে ওদের থাকতে খুবই অসুবিধা হচ্ছিল। এখন নিজের স্ত্রীর রাগ কমানোর জন্য ব্যারি সিআইএর সাথে নিজের কাজ করার ব্যাপারটা ওকে জানিয়ে দেয়, আর তারপর সেই ড্রাগস পাচার করে পাওয়া টাকার ব্যাগটাও নিজের স্ত্রীকে দিয়ে দেয়। এখন এত টাকা দেখে ওর স্ত্রী পুরোপুরি শান্ত হয়ে যায়। এরপর থেকে ব্যারি নিকারাগুয়ায় গিয়ে ওখানকার বিদ্রোহীদেরকে বন্দুক সাপ্লাই করতে শুরু করে, আর সেই একই সাথে ও জঙ্গিদের ঠিকানার ছবি তোলার কাজটাও করতে থাকে। এরকম ভাবেই বেশ কিছুদিন ধরে এই কাজটা করার পর একদিন নিকারাগুয়ার বিদ্রোহীদের কাছে বন্দুক সাপ্লাই করার সময় হঠাৎ করেই জর্জ আর তার সঙ্গীরা পাবলোর সঙ্গে দেখা করার জন্য ওখানে চলে আসে। এখানে জর্জকে দেখে ব্যারি খুবই অবাক হয়ে যায়। এখন জর্জ বলে, তুমি এত কষ্ট করে যাদের জন্য এখানে বন্দুক নিয়ে আসছো তারা কিন্তু কোনোভাবেই যুদ্ধ করতে চায় না, এমনকি তারা তোমাদের এই বন্দুকও চায় না, তারা চায় টাকা কামাতে, আর এই বন্দুকগুলো আমাদের প্রয়োজন। এখন আমি চাই এবার থেকে তুমি এই বন্দুকগুলো সরাসরি আমাদের কাছে নিয়ে যাও, আর তার বিনিময়ে আমাদের কাছ থেকে ড্রাগ নিয়ে সেগুলোকে নিকারাগুয়ার এই লোকদেরকে দিয়ে দাও। পরবর্তীকালে ওরা সেই ড্রাগগুলোকে নৌকায় করে মায়ামিতে পাচার করে অনেক টাকা কামাতে পারবে। এরপর তুমি আবার আমাদের কাছ থেকে ড্রাগ নিয়ে সেগুলোকে আগের মতন আমেরিকায় পাচার করবে, আর এই কাজের জন্য তোমাকে আগের মতনই টাকা দেওয়া হবে। এখানে আবারও অতিরিক্ত টাকার লোভে ব্যারি এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। এরপর থেকে ও সিআইএ আর পাবলো দুজনের হয়েই কাজ করতে শুরু করে, আর দু জায়গা থেকেই টাকা কামাতে থাকে। কিছুদিন পর ওর এতটাই কাজের চাপ বেড়ে গেছিল যে নিজের কাজে সাহায্য করার জন্য ও আরও 4 জন পাইলটকে নিজের কাছে কাজে রেখেছিল। এরপর থেকে এরা 5 জন মিলে পুরো দমে পাবলোর ড্রাগ করার কাজটা শুরু করে দেয়। এইভাবে আস্তে আস্তে এই কাজ করে খুবই অল্প সময়ের মধ্যে ব্যারি মিলিয়ন মিলিয়ন ডলার কামাতে শুরু করে। এইভাবে বেশ কিছু মাস কেটে যাওয়ার পর একদিন ব্যারির সঙ্গে দেখা করার জন্য মন্টি চলে আসে। মন্টি বলে, তুমি এতদিন ধরে নিকারাগুয়াতে যে বিদ্রোহীদের জন্য বন্দুক নিয়ে যাচ্ছ, এখন আমেরিকান সরকার তাদেরকে এখানে এনে তাদেরকে ভালো করে বন্দুক চালানো শিখিয়ে যুদ্ধের ট্রেনিং দিতে চায়। সেজন্য এই এয়ারপোর্টের পাশেই আমরা ওদের জন্য একটা ট্রেনিং সেন্টার করতে চাই, আর এখন থেকে তোমার কাজ হবে নিকারাগুয়া থেকে সমস্ত বিদ্রোহীদেরকে ট্রেনিংয়ের জন্য এখানে নিয়ে আসা। এরপর থেকে মন্টির কথা মতন ব্যারি আর তার সঙ্গীরা এই কাজটাই করতে শুরু করে, আর সেই একই সাথে ওরা পাবলোর ড্রাগস পাচার করার কাজটাও করতে থাকে। এইভাবে ব্যারি খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ টাকার মালিক হয়ে ওঠে। কিছু মাসের মধ্যেই ও মিনা শহরে 2000 একরেরও বেশি জমি কিনে নেয়। নিজেদের বাড়িটাকেও সে প্রচুর বিলাসবহুল করে নেয়। সেখানে প্রচুর দামি দামি গাড়ি থেকে ওদের শখের সমস্ত রকম জিনিস ছিল। এরপর ও দেশের বিভিন্ন জায়গায় অনেক সম্পত্তি কিনতে শুরু করে। খুবই অল্প সময়ের মধ্যে ও 100টারও বেশি দামি দামি গাড়ি কিনে ফেলেছিল। আস্তে আস্তে মিনা শহরের প্রত্যেকটা ব্যাংকেই ও মিলিয়ন মিলিয়ন ডলার জমা রাখতে শুরু করে। এমনকি ওই ব্যাংকের সমস্ত লকারেই ওর টাকা পয়সা আর সোনা গয়না রাখা ছিল। এসব কিছুর সাথে সাথে ও প্রচুর পরিমাণ চ্যারিটিও করতে থাকে। কিন্তু এই ড্রাগস পাচার করার কাজ করে ও এতটাই টাকা উপার্জন করছিল যে সেগুলোকে ও কোনোভাবে খরচ করে উঠতে পারছিল না। কিছু মাসের মধ্যেই ও কোটি কোটি ডলার খরচ করে নিজের নামে অনেক নতুন নতুন ব্যবসা শুরু করে। ওর বাড়িতে 40 কেজিরও বেশি সোনা কিনে রেখে দেয়। ওর বাড়ির সমস্ত জায়গা, সমস্ত ঘর টাকা ভর্তি ব্যাগে ভর্তি হয়ে গেছিল। একটা সময় ওর কাছে টাকা রাখার জায়গার অভাব হতে শুরু করে, যে কারণে ও বাড়ির পেছনে মাটি খুঁড়ে সেখানেই অনেক টাকা ভর্তি ব্যাগ লুকিয়ে রাখতে শুরু করে। আসলে এই ড্রাগস পাচার করে ও প্রত্যেক দিন অনেক মিলিয়ন মিলিয়ন ডলার কামাতো। একরকমভাবে বলতে গেলে ওর উপরে যেন টাকার বৃষ্টি হচ্ছিল। এখন এই অতিরিক্ত পরিমাণ টাকাই ওর কাছে আস্তে আস্তে সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, কারণ ও এই টাকাগুলোকে রাখার মতন আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না।
এইভাবে আস্তে আস্তে ওর জীবনে সবকিছু বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন হঠাৎ করেই জেবির ব্রাদার ইন ল মানে ওর শালা ওর সঙ্গে থাকার জন্য ওর বাড়িতে চলে আসে। এই ছেলেটার নাম ছিল জেবি, আর এই কিছুদিন আগেই নিজের চাকরি হারিয়েছে। সেজন্য এখন ব্যারির স্ত্রী ঠিক করে নেয় এখন থেকে ওর ভাই অর্থাৎ জেবি এই বাড়িতেই থাকবে, আর এখানে ও ব্যারিকে ওর কাজে সাহায্য করবে। আর এরপর থেকে ঠিক তেমনটাই হয়। জেবিকে ব্যারির এয়ারপোর্ট হ্যাঙ্গার পরিষ্কার করার কাজে রেখে দেওয়া হয়। কিন্তু এখানে কিছু মাস কাজ করার পরে জেবি হঠাৎ করেই খুবই দামি একটা গাড়ি কিনে নেয়। এটা দেখে ব্যারি খুবই অবাক হয়ে গিয়ে ওকে প্রশ্ন করে, এই দামি গাড়িটা কেনার জন্য তুমি এত টাকা পেলে কোথা থেকে? জেবি বলে, বাড়িতে তোমার যে সমস্ত টাকা ভর্তি ব্যাগ পড়েছিল আমি তার মধ্যে থেকেই একটা চুরি করে নিয়েছি। আসলে এই সময় ব্যারি এতটাই বড়লোক হয়ে গেছিল যে ও কোথায় কত টাকা রেখেছে তার কোনো হিসাবই ওর কাছে ছিল না। এখন সবকিছু শোনার পর ও জেবিকে ওয়ার্নিং দেয় ভবিষ্যতে ও যেন আর কখনোই এইভাবে টাকা পয়সা চুরি না করে। এদিকে প্রতিদিন প্লেনে করে ড্রাগ নিয়ে আসার সময় ব্যারি আস্তে আস্তে কাস্টম ডিপার্টমেন্ট আর ডিই এর নজরে পড়তে শুরু করে। এরকমভাবেই একদিন ড্রাগ নিয়ে আমেরিকায় আসার পথে কাস্টম ডিপার্টমেন্টের একটা আধুনিক প্লেন ওদেরকে পিছন থেকে তাড়া করতে শুরু করে। এই প্লেনটা খুবই দ্রুত গতিতে যেতে পারত, যে কারণে এর ফুয়েল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। সেজন্য এখন ব্যারি আর তার সঙ্গীরা খুবই আস্তে আস্তে সমুদ্রের ওপর দিয়ে ওদের প্লেনগুলো ওড়াতে থাকে, যে কারণে বেশ কিছুক্ষণ এদেরকে তাড়া করার পর ওই কাস্টম ডিপার্টমেন্টের প্লেনের ফুয়েল শেষ হয়ে যায়, যে কারণে ওই প্লেনটাকে বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হয়। আর এই সুযোগেই ব্যারি আর তার সঙ্গীরা ড্রাগস নিয়ে সুরক্ষিতভাবে আমেরিকায় ফিরে আসে। কিন্তু এই ঘটনার পর থেকে কাস্টম ডিপার্টমেন্ট নিয়মিত এদের ওপরে নজর রাখতে শুরু করে। আর এরকমভাবেই একদিন হঠাৎ করে কাস্টম ডিপার্টমেন্টের দুটো প্লেন ব্যারিকে দুদিক দিয়ে ঘিরে ধরে আর ওকে তাড়াতাড়ি করে পাশের একটা এয়ারপোর্টে ল্যান্ড করতে বলে। কিন্তু ব্যারি কোনোভাবেই ওদের কাছে ধরা পড়তে চাইছিল না। সেজন্য ও ড্রাগস ভর্তি নিজের প্লেনটাকে শহরের মাঝখানেই একটা রাস্তার ওপরে ক্র্যাশ ল্যান্ড করিয়ে দেয়। তারপর ওই রাস্তার পাশে থাকা একটা বাচ্চা ছেলের সাইকেল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এর পরের দিনই এই ঘটনাটা পেপারে ছাপানো হয় যে 200 কিলো ড্রাগস নিয়ে শহরের একটা প্লেন ভেঙে পড়েছে। অন্যদিকে দেখা যায় জেবি আবারও একটা টাকার ব্যাগ চুরি করে সেটা নিয়ে একটা হোটেলে ঢুকছে। কিন্তু ওই হোটেলে আগে থেকেই একজন পুলিশ অফিসার বসে খাবার খাচ্ছিল। এখন উনি জেবির হাতে ওই টাকার ব্যাগের দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে থাকেন। এখন ওই পুলিশটাকে দেখে জেবি খুবই ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু শেষ অবধি ওই পুলিশটা ওকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ব্যারি তখন পাবলো আর তার বন্ধুদের সঙ্গে অন্য একটা ড্রাগ পাচার করার বিষয় নিয়ে আলোচনা করছে। কিন্তু তখনই ওর স্ত্রী ওকে কল করে জেবির গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা জানায়, যেটা শুনে ব্যারি তাড়াতাড়ি করে ফিরে এসে জেবিকে জেল থেকে বের করার চেষ্টা করে। আসলে জেবি ওর সম্পর্কে অনেক কিছু জানতো, আর ব্যারি ভয় পাচ্ছিল জেবি পুলিশদের কাছে সবকিছু বলে না ফেলে। এদিকে জেবির গ্রেফতার হওয়ার খবরটা জর্জ আর পাবলো জানতে পারে। এখন ওরা ব্যারিকে কল করে বলে, তুমি এই বিষয়টা নিয়ে একদমই চিন্তা করো না, আমরা জেবিকে জেল থেকে বের করার ব্যবস্থা করছি, তুমি শুধু সময় মতন আমাদের ড্রাগসগুলোকে পাচার করতে থাকো। এরপর দেখা যায় কথা মতন ওরা সত্যি সত্যি জেবিকে একদিনের মধ্যেই জেল থেকে বের করে এনেছে। জেল থেকে বেরোনোর পর জেবি জানায় ও পুলিশকে কোনো কিছুই জানায়নি, কিন্তু ব্যারি ওকে নিয়ে খুবই ভয় পেয়ে গেছিল। সেজন্য ও জেবিকে নিয়ে শহরের বাইরে একটা ফাঁকা জায়গায় চলে আসে, যেখানে আগে থেকেই ওর গাড়িটা রাখা ছিল। এখন ব্যারি ওকে একটা টাকা ভর্তি ব্যাগ দিয়ে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে দূরে অন্য কোথাও চলে যাও, যাতে কেউ তোমাকে কখনোই খুঁজে বের করতে না পারে। এই কথা শুনে জেবি খুবই রেগে গেছিল। ও এই জায়গা ছেড়ে কোথাও যেতে চাইছিল না, কিন্তু এই মুহূর্তে ওর কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। সেজন্য ও শেষমেশ টাকা ভর্তি ব্যাগটা নিয়ে নিজের গাড়িতে করে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু কিছু দূর এগোনোর পরেই ওর গাড়িটায় বিশাল জোরে বিস্ফোরণ ঘটে ও মারা যায়। প্রথমের দিকে এই ঘটনায় ব্যারি খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু পরে ও বুঝতে পারে এই পুরো কাজটাই করেছে পাবলো আর তার লোকজন। ওরাই জেবির গাড়িতে বোম লাগিয়ে ওকে মেরে ফেলেছে, যাতে ওর জন্য ভবিষ্যতে এদের কোনো রকম প্রবলেম না হয়। এখন ব্যারি প্রচণ্ড ভয়ে ভয়ে জেবির ধ্বংস হয়ে যাওয়া গাড়িটাকে রাস্তার পাশে একটা জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে দেয়। অন্যদিকে একদিন সিআইএর অফিসারেরা খোঁজ নিয়ে জানতে পারে আমেরিকান সরকারের তরফ থেকে নাকারাগুয়ার ওই বিদ্রোহীদেরকে 10,500টা AK-47 রাইফেল পাঠানো হয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে শুধুমাত্র 5,500 রাইফেলই ওদের কাছে পৌঁছেছে। কিন্তু বাকি 5,000 রাইফেল কোথায় গেল সেটার কোনো হিসাব এদের কাছে ছিল না। আর তাছাড়া নাকারাগুয়ার ওই বিদ্রোহীদেরকে বন্দুক চালানো আর যুদ্ধ করার ট্রেনিং দিয়েও কোনো রকম লাভ হচ্ছে না, কারণ ওরা কোনোভাবেই যুদ্ধ করতে চাইছে না। যে কারণে মন্টি এতদিন ধরে যে সমস্ত প্রজেক্টে কাজ করছিল সে সবগুলোকেই বন্ধ করে দেওয়া হবে। তার মানে এতদিন ধরে ব্যারি সিআইএর হয়ে যে কাজগুলো করছিল সেগুলো এখন শেষ হয়ে গেল।
এখন মন্টি এই খবরটা ব্যারিকে জানিয়ে দেয় আর ওকে বলে, আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে আমি তোমাকে আবার কল করব। এই কথা বলে মন্টি ওখান থেকে চলে যায়। এখন যেহেতু সিআইএ এর সাথে ব্যারির সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছিল, তাই সেই রাতেই ডিইএ, এটিএ, এফবিআই আর লোকাল পুলিশ এই 4টে সংস্থা থেকেই ব্যারিকে গ্রেফতার করানোর জন্য একসাথে লোক পাঠানো হয়। অন্যদিকে দেখা যায় মন্টি অফিসে ফিরে ব্যারির সঙ্গে সম্পর্কিত সমস্ত কাগজগুলোকে পুড়িয়ে নষ্ট করে দিতে শুরু করে। মানে এখন ও কোনো রকমভাবে প্রমাণ রাখতে চাইছিল না ব্যারির সাথে ওর কখনো কোনো সম্পর্ক ছিল। এদিকে ব্যারিকে গ্রেফতার করে অ্যাটর্নি জেনারেলের কাছে নিয়ে আসা হয়। যেহেতু ব্যারি বিগত বহু বছর ধরে অনেক বড় বড় অপরাধ করেছে, তাই সবাই মনে করেছিল ওকে হয়তো নিজের বাকি জীবনটা জেলেই কাটাতে হবে। কিন্তু ব্যারি ওখানে হাসতে হাসতে সমস্ত পুলিশকে বলতে শুরু করে, তোমরা আমাকে এখানে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, খুব তাড়াতাড়ি আমি তোমাদের চোখের সামনে দিয়ে এখান থেকে চলে যাব। আর এই কথাটা বলার কিছুক্ষণের মধ্যেই আমেরিকান সরকারের অনেক ওপর মহল থেকে অ্যাটর্নি জেনারেলের কাছে একটা কল আসে, যেখানে ব্যারিকে ছেড়ে দিতে বলা হয়। প্রথমের দিকে ব্যারি মনে করেছিল মন্টি হয়তো ওকে এই বিপদ থেকে বাঁচিয়েছে, কিন্তু দেখা যায় এবারের কাহিনীটা সম্পূর্ণ আলাদা ছিল। এখন ব্যারিকে এখান থেকে বের করে সরাসরি হোয়াইট হাউসে নিয়ে যাওয়া হয়, যেখানে আমেরিকার রাষ্ট্রপতি থাকে। সেখানে আমেরিকান সরকারের তরফ থেকে ওকে জানানো হয়, তুমি যে পরিমাণ অপরাধ করেছো তার জন্য তোমার বাকি জীবনটা তোমাকে জেলে কাটাতে হবে, কিন্তু তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে তোমার এই অপরাধের জন্য তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, আর তুমি নিজের বাকি জীবনটা একজন সাধারণ মানুষের মতন কাটাতে পারবে। এর জন্য তোমাকে আসল ড্রাগ মাফিয়া অর্থাৎ পাবলো আর তার সঙ্গীদের বিরুদ্ধে ড্রাগ পাচার করার বেশ কিছু প্রমাণ জোগাড় করে নিয়ে আসতে হবে। এখন এই আদেশটা মানা ছাড়া বেরির কাছে আর অন্য কোনো উপায় ছিল না। এরপর ওকে আমেরিকান সরকারের তরফ থেকে একটা বড় প্লেন দেওয়া হয়। এই প্লেনের মধ্যে চারিদিকে অনেকগুলো গোপন ক্যামেরা লাগানো ছিল। এখন বেরিকে এই প্লেনটা নিয়ে পাবলোর কাছে ড্রাগস আনার জন্য যেতে হবে। আর সেখানে যখন পাবলো আর তার সঙ্গীরা এই প্লেনের মধ্যে ড্রাগ রাখবে, তখন সুযোগ বুঝে ওকে সেই সমস্ত ঘটনার ছবি তুলতে হবে, যাতে পরবর্তীকালে এই ছবির সাহায্যে পাবলো আর তার সঙ্গীদেরকে গ্রেফতার করা যায়। কিন্তু ব্যারির পক্ষে এই কাজটা করা খুবই বিপজ্জনক ছিল, কারণ পাবলো আর তার সঙ্গীরা যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে তাহলে ওকে ব্যারিকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলবে। কিন্তু এরপরেও ব্যারি খুবই ভয়ে ভয়ে নিজের নতুন প্লেন নিয়ে পাবলোর সঙ্গে দেখা করার জন্য কলম্বিয়ায় পৌঁছে যায়। এখানে ব্যারিকে দেখে ওরা সবাই খুবই খুশি হয়েছিল। ওরা মনে করেছিল ব্যারির সাহায্যে ওরা হয়তো আবার আগের মতো নিজেদের ব্যবসাটাকে অনেক বড় করে তুলতে পারবে। সেজন্য এখন ওরা সবাই মিলে তাড়াতাড়ি করে ব্যারির প্লেনের মধ্যে ড্রাগ রাখতে শুরু করে। আর সেই সুযোগে ব্যারির সঙ্গীও এই সমস্ত ঘটনার ছবি তুলে নেয়। এরপর ব্যারি সরাসরি এই ছবিগুলো আমেরিকান সরকারকে দিয়ে দেয়। এই ঘটনায় হোয়াইট হাউসের সমস্ত বড় বড় অফিসারেরা খুবই খুশি হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই এই ছবিগুলো সরকারের কাছ থেকে লিক হয়ে গিয়ে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো শুরু হয়ে যায়, যেখানে পাবলো আর তার সঙ্গীদের সাথে ব্যারির মুখ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। এই ছবিগুলো দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল ব্যারি ইচ্ছা করেই পাবলো আর তার সঙ্গীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এর ফলে এখন যে কোনো মুহূর্তেই পাবলো আর তার সঙ্গীরা ব্যারিকে মেরে ফেলার চেষ্টা করবে। এই ঘটনায় ব্যারি খুবই ভয় পেয়ে যায়, কারণ ওকে কথা দেওয়া হয়েছিল এই ছবিগুলোকে কোনোভাবেই বাইরে প্রকাশ করা হবে না। এখন এই ঘটনার পর থেকে ব্যারির বারবার মনে হতে লাগে পাবলো আর তার সঙ্গীরা হয়তো যে কোনো মুহূর্তেই ওকে মেরে ফেলতে পারে। এই ঘটনার কিছুদিন পর বেআইনিভাবে ড্রাগ পাচার করার অপরাধে পুলিশ ব্যারিকে গ্রেফতার করে নেয়। আর সেই সাথে ও এতদিন ধরে যে সমস্ত টাকা পয়সা ইনকাম করেছিল সে সবগুলোকেই পুলিশ বাজেয়াপ্ত করে নেয়। এরপর ব্যারিকে আদালতে নিয়ে গিয়ে ওর বিচার করা হচ্ছিল। এতদিন ধরে ও যে বড় বড় অপরাধ করেছে তার জন্য ওর অনেক কঠিন শাস্তি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ও আমেরিকান সরকারকে পাবলো আর তার সঙ্গীদের ড্রাগ পাচার করার প্রমাণ এনে দিয়েছে, সেজন্য ওকে জেলে না পাঠিয়ে শুধুমাত্র 1000 ঘন্টা কমিউনিটি সার্ভিস করার শাস্তি দেওয়া হয়। এই ঘটনায় ব্যারি খুবই অবাক হয়ে গেছিল। ও বুঝতে পারছিল না ওকে এত অল্প শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো কিভাবে। ওর মনে হচ্ছিল জেলে থাকলে হয়তো ও বেশি সুরক্ষিত থাকতো, কারণ এখন পাবলো আর তার সঙ্গীরা ওকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। অন্যদিকে দেখা যায় পাবলো সত্যি সত্যি ব্যারিকে মারার জন্য বেশ কিছু লোক পাঠিয়ে দিয়েছে। এখন ব্যারি নিজের পরিবারকে ছেড়ে দিয়ে একা একা হোটেলে থাকতে শুরু করে, কারণ ও কোনোভাবেই চাইছিল না ওর জন্য ওর পরিবারের কোনো রকম ক্ষতি হোক। এখন ও প্রত্যেকদিন নতুন নতুন হোটেলে থেকে সবসময় নিজের ঠিকানা বদলে ফেলত, আর সেই একই সাথে ও নিজের 1000 ঘন্টা কমিউনিটি সার্ভিসের শাস্তিও পূরণ করতে থাকে। ব্যারির সবসময় মনে হতো পাবলোর লোকজন হয়তো ওর গাড়িতে বোম লাগিয়ে রেখেছে, সেজন্য ও প্রত্যেকবার নিজের গাড়ি চালু করার আগে আশপাশ থেকে সমস্ত লোকজনকে সরে যেতে বলতো। এইভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন কেটে যায়।
ব্যারি এখন খুব ভালোভাবেই বুঝতে পারে আজ না হোক কাল পাবলো ওকে মেরেই ফেলবে। সেজন্য ও এতদিন ধরে নিজের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা একটা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখতে শুরু করে, যাতে ও মারা যাওয়ার পর ওর আসল সত্যিটা সবাই জানতে পারে। এরকম ভাবেই একদিন সন্ধেবেলা হঠাৎ করেই পাবলোর লোকজন ব্যারিকে ওর গাড়ির মধ্যেই গুলি করে মেরে ফেলে। ব্যারি মারা যাওয়ার পর ওর সাথে বাকি যে সমস্ত পাইলটরা কাজ করত তারা নিজেদের মতন করে ওখান থেকে পালিয়ে যায়। ভবিষ্যতে তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এখন ব্যারি মারা যাওয়ার পর ওর স্ত্রী নিজের সংসার চালানোর জন্য একটা রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে। অসৎ পথে কাজ করে ব্যারি খুবই অল্প সময়ের মধ্যে অনেক টাকা উপার্জন করেছিল ঠিকই, কিন্তু শেষ অবধি ও বা ওর পরিবার কেউই সেই টাকাগুলোকে ভোগ করতে পারেনি। শেষ অবধি ওদেরকে সবকিছু হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে যেতে হয়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।